हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल बेंगली ट्रैवल ब्लॉग। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে এসেছি আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের আমাদের ডেস্টিনেশন ছিল এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। যেরকম তোমরা দেখছো যে আমরা পৌঁছে গিয়েছি এরাভিকুলাম ন্যাশনাল পার্কের এন্ট্রান্স গেটে। এখানে তোমরা গাড়ি মুন্নার থেকে রেন্টেও আসতে পারো, বা এখানে যদি পাবলিক ট্রান্সপোর্ট কেউ অ্যাভেল করতে চাও সেটাও করতে পারো। কিন্তু তোমাদের ভাড়া করা গাড়ি কিন্তু এখানের বাউন্ডারির ভেতরে ঢুকবে না। তোমাদেরকে ওই মেইন এন্ট্রান্সের সামনেই নেমে যেতে হবে, তারপর তোমাদেরকে ভেতরে ঢুকতে হবে। তো এখানে ভেতরে ঢোকার পর প্রথমেই তোমাদেরকে এরকম একটা রুমের ভেতর দিয়ে যেতে হয়, যার সামনে কিন্তু টিকিট চেকিং হয়। আর টিকিট কিন্তু এখানের টিকিট অনলাইনে পাওয়া যায়, তো বেটার অনলাইন থেকে কেটে নেওয়া, কারণ অফলাইন থেকে টিকিট কাটতে গেলে প্রচুর লাইন থাকে, আর সেই লাইনের মধ্যে কিন্তু অলমোস্ট 1-1.5 ঘন্টা কেটেও যেতে পারে। তো ওই জন্য আমরাও অনলাইন টিকিট আগেই কেটে নিয়েছিলাম। তো আমরা টিকিট ওখানে চেক করিয়ে সোজা ভেতরে চলে আসি। তো এটা ছিল ওদের এন্ট্রান্স এরিয়াটা। এই রুমটার মধ্যে দিয়ে গিয়ে আমাদেরকে এরকম একটা লাইনে দাঁড়াতে হলো। তো এই লাইনটা কেন? কারণ হচ্ছে এখানে এরাভিকুলামের ভেতরে ঘোরার জন্য এরকম বাস পাওয়া যায়। তো ওরকম বাস করে তোমাদেরকে ভেতরে ঘুরতে হবে, তোমরা পায়ে হেঁটে বা নিজস্ব গাড়িতে ঘুরতে পারবে না। তো যে লাইনটা ওখানে ছিল ওরকম লাইন করে তোমাকে লাইনে দাঁড়াতে হবে। তারপরে যখন বাস আসবে, বাসের নির্দিষ্ট টাইমে বাস আসে, আর তখন তোমার যখন টার্ন আসবে তখন তোমরা একে একে বাসে উঠবে, এবং বাস তোমাদেরকে বাসের একটা নির্দিষ্ট ডেস্টিনেশন আছে ওখানে তোমাকে নামিয়ে দেবে। তারপরে তুমি পায়ে হেঁটে ঘুরতে পারো। বাকি ওই পয়েন্টটা অবধি কিন্তু তোমাদেরকে পুরোটা এই বাসটাতে করেই যেতে হবে। তো যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে আমরাও বাসে উঠে অলরেডি রওনা দিয়ে দিয়েছি। আর বাসের জানালার বাইরের সিনারিটা কিন্তু ঠিক কিছুটা এরকমই ছিল। এখানেও যথারীতি চা বাগান ছিল। মুন্নারের ওই যেরকম তোমরা আগের ভিডিওতে কলুকুমালাইতে দেখেছো ওরকম না হলেও এখানেও কিন্তু পুরো পাহাড়টা চা বাগান দিয়ে মোড়া ছিল। আর তোমরা দেখতে পাচ্ছ যে কুয়াশাতে পুরো অলরেডি ঢাকা আছে। যত আমরা ওপরে উঠছিলাম কুয়াশা কিন্তু তত আরও বাড়ছিল। আমরা যত সামনের দিকে এগোবো তোমরাও দেখতে পাবে যে মনে হবে যেন মেঘগুলো পুরো গা ছুঁয়ে বেরিয়ে গেল। আর ওয়েদার কিন্তু অলরেডি তোমরা দেখেও বুঝতেই পারছো যে অনেকটাই কিন্তু ঠান্ডা ছিল, আর ওই দিন কিন্তু হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। তো যাই হোক, আমরা যখন বাসে উঠেছিলাম সেই টাইমটাতে তো বৃষ্টি পড়ছিল না। আর যেহেতু তোমাদেরকে বাস একটা পয়েন্টে নামিয়ে দেওয়ার পর তারপর তোমাদেরকে পুরোটা হেঁটে ঘুরতে হবে, তাই জন্য কিন্তু বৃষ্টি নিয়ে একটু আমাদের চিন্তাও হচ্ছিল। এরাভিকুলাম ন্যাশনাল পার্কটা কিন্তু 97 কিলোমিটার এরিয়া জুড়ে ছড়ানো আছে। আর এদের পুরো সংরক্ষণটা কিন্তু মুন্নার ফরেস্ট ডিপার্টমেন্ট আর কেরালার ওয়াইল্ড লাইফ ফরেস্ট ডিপার্টমেন্টই করে থাকে। এই এরাভিকুলাম ন্যাশনাল পার্কের মধ্যে কিন্তু প্রায় 26টারও বেশি রকমের ম্যামালস আছে, আর তাছাড়াও 135 রকমের বিভিন্ন ধরনের পাখির রেকর্ড কিন্তু এখানে রয়েছে। এই এরাভিকুলাম ন্যাশনাল পার্ক বলেই যে মেইন অ্যাট্রাকশনটার কথা মাথায় আসে সেটা হলো নীলগাই। নীলগাইটা হলো ছাগলেরই একটা পাহাড়ি প্রজাতি, যেটা কিন্তু তোমরা ভিডিওতেও পরে দেখতে পাবে। তখন তোমাদেরকে আবার আমি যখন দেখতে পাবে তখন আবার তোমাদেরকে জিনিসটা বলবো। এরাভিকুলাম ন্যাশনাল পার্কের চারপাশে যে তোমরা পাহাড়গুলো দেখছো এটাও কিন্তু পশ্চিমঘাট পর্বতমালা দিয়েই ঘেরা। এখানে দেখো, এখানে ফরেস্টের কিছু গাড়ি ওখানে দাঁড়ানো থাকে, ওই জন্য ওখানে শেড করা আছে। আর এটা কিন্তু একটা চেকপোস্ট দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো রাজামালাই চেকপোস্ট। এখানে ওদের কিছু পেপার রিলেটেড কাজ থাকে যেটা ওরা চেক করে নেয়, আর তারপর কিন্তু আরো ওপরে উঠতে হয়। তো দেখো আমরা কিন্তু বেশ ওপরে চলে এসেছি, আর কুয়াশাগুলো পুরো মনে হচ্ছে যেন হাতে ধরা যাবে এরকম। আর ওয়েদারটাও কিন্তু প্রচুর ঠান্ডা হয়ে গিয়েছিল তখন। আমরা কতটা উপরে চলে এসেছি সেটা কিন্তু এখন দেখো নিচে দেখলেই কিন্তু বুঝতে পারা যাচ্ছে যে আমরা কতটা উঁচুতে চলে এসেছি। আর এই যে তোমরা বাসগুলো দেখছো, এই বাসগুলো কিন্তু সব সময় চলে না।
এরাভিকুলাম ন্যাশনাল পার্কের টাইমিং কিন্তু সকাল 11টা থেকে দুপুর 2টো অবধি। এবার তোমরা যতটা আর্লি আসতে পারবে ততটা তোমরা লাইনে তোমাদেরকে কম দাঁড়াতে হবে, আর তোমরা বাসের সিটটাও নিজের পছন্দ মতো সিলেক্ট করতে পারবে। যত বেলা বাড়তে থাকে রাশ কিন্তু প্রচুর বাড়তে থাকে এবং এই বাসের লাইন কিন্তু অনেক লম্বা হতে থাকে। মোটামুটি তোমাদের এই লাইনে দাঁড়িয়েও কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টাও সময় লেগে যেতে পারে। তো যখন তোমরা এরাভিকুলাম ন্যাশনাল পার্কের প্ল্যান করবে, যেদিনটা তোমরা করবে সেদিন কিন্তু এর জন্যই মোটামুটি 4-5 ঘন্টা তোমাদেরকে হাতে ধরে রাখতে হবে। সেই অ্যাকর্ডিং বাকি দিনের প্ল্যানগুলো তোমাদেরকে করতে হবে। তো অলমোস্ট আমরা দেখো পৌঁছে গিয়েছি যেখানে আমাদেরকে এই বাসটা নামিয়ে দেবে। এটাই হলো সেই পয়েন্টটা যেখানে কিন্তু আমাদেরকে বাস থেকে নেমে পড়তে হবে। আর এখানে বাস থেকে নেমে কিন্তু আমাদেরকে বাকি উপরে পায়ে হেঁটেই উঠতে হবে। আর এখান থেকে কিন্তু যদি তুমি টপ অবধি পৌঁছতে চাও তাহলে কিন্তু বেশ অনেকটাই রাস্তা আছে। আমরা একদম টপ অবধি যাইনি, কারণ ওই যে বলছিলাম যে একটু একটু বৃষ্টি হচ্ছিল, তো ওই কারণেই আমরা আর একদম ওপর অবধি যাইনি। তবে আমরাও কিন্তু বেশ ওপর অবধি গিয়েছিলাম। চলো তোমাদেরকেও আমাদের সাথে সাথে নিয়ে যাব আর দেখাবো যে আমরা ওপরে গিয়ে সিনটা কীরকম ছিল আর আমরা নীলগিরি দেখতে পারলাম কি পারলাম না। এখান থেকে শুরু হচ্ছে আমাদের পায়ে হেঁটে রাস্তা। এরকম মাঝে মাঝে কিন্তু ছোট ছোট শেড করে দেওয়া আছে। কেউ যদি হাঁটতে হাঁটতে একটু রেস্ট নিতে চায় তাহলে কিন্তু ওই শেডগুলোতে গিয়ে রেস্ট নেওয়া যেতে পারে। তো আমরা হেঁটে হেঁটে বেশ ওপরে চলে এসেছি। আর দেখো চারিদিকটা পুরো কুয়াশাতে মুড়ে গেছে, এতটাই কুয়াশাতে ভরে গেছে যে কিছু দেখা যাচ্ছে না ওদিকে। আর এই জায়গাগুলোতে কিন্তু বেশ ঠান্ডা লাগছিল তখন। তো যাই হোক, আমরা এগোতে থাকলাম। রাস্তাটা অনেকখানি হলেও এরকম ওয়েদারে কিন্তু এরকম রাস্তা দিয়ে হাঁটতেও খুব ভালো লাগে। তো আমরাও অনেকটাই হাঁটছিলাম, কিন্তু অতটা হাঁটলেও কিন্তু খারাপ কিন্তু লাগছিল না, বরং বেশ ভালোই লাগছিল। এতটাই সুন্দর ওখানকার পরিবেশ, আর যেহেতু ওদের খুব ওয়েল মেইনটেন তাই জন্য কিন্তু এখানে খুব শান্ত, চারিদিকে শুধু হালকা হালকা মাঝে মাঝে পাখির ডাক। তো আর ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ কীরকম। তো সব মিলিয়ে কিন্তু পুরো জমে গেছিলো এই জায়গার ট্যুরটা। এই দেখো, যেরকম তোমাদের বলছিলাম যে নীলগাই বা নীলগিরি থার্ড যেটাই বলো না কেন, এটাই কিন্তু সেই প্রাণীটা যেটা এখানকার মেইন অ্যাট্রাকশন। এরা ন্যাচারালি অনেকটাই ওপরের দিকে থাকে, আর মানে এদের বসবাসটা অনেকটাই উঁচুতে, আর এরা কিন্তু বেশি লোকজন বা ভিড় এরা পছন্দ করে না। তাই জন্য কিন্তু এরা অতটা লোকজন থাকলে কিন্তু বাইরে সচরাচর বেরোতেও চায় না। এরা বেসিক্যালি তৃণভোজী প্রাণী হয়, আর এদের মোটামুটি ওই 750-800 মতো এদের এখন সংখ্যা এখানে আছে। আর এটা কিন্তু তুমি শুধু এখানেই দেখতে পাবে, তাই জন্যই এটার নাম কিন্তু নীলগিরি থারও বলা হয়। তো আমরা যখন হেঁটে হেঁটে ওপরে উঠছিলাম তখন হঠাৎ করেই চোখে পড়লো এখানে এরকমভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। তো প্রথমে তো বুঝতে পারছিলাম না যে এটা কি আদৌ সত্যিকারের না এটা কোনো স্ট্যাচু, কিন্তু তারপর একটুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তারপর যখন দেখলাম যে ও ঘাটটা নাড়াচ্ছে তারপরে বুঝতে পারলাম যে আচ্ছা ওটা স্ট্যাচু না, ওটা জ্যান্তই। তো এখানে কিন্তু একে দেখার পরে আমরা আরও বেশ কিছু নীলগিরি থার দেখতে পেয়েছিলাম, সেটাও তোমাদেরকে দেখাবো। তো আমরা কিন্তু এখন মোটামুটি দেখে বুঝতে পারছো যে আমরা কিন্তু অনেকটা ওপরে চলে এসেছি, আর হয়তো অল্প একটু গেলে আমরা টপে পৌঁছেই যেতাম। কিন্তু যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে মানে মেঘগুলো পুরো মনে হচ্ছিল যে গায়ে চলে এসেছে, তো ওই জন্য বৃষ্টির ভয় কিছুটা পাচ্ছিলাম, আর তাই জন্য আর বেশি ওপরে উঠতে সাহস করিনি। আর যেহেতু এই জায়গাটার মেইন অ্যাট্রাকশানটা এই নীলগিরি থারই, আর সেটা আমরা যখন দেখেই নিয়েছিলাম, তো আমি তাই বলছিলাম যে আর হাঁটতে পারছি না, আর ওপরে যাব না। আর বৃষ্টিরও একটু চান্স ছিল, ওই জন্য আর ওপরে যাইনি, এখানেই দাঁড়িয়েছিলাম। আর এখানে দাঁড়িয়ে থেকেই কিন্তু আমরা অনেকগুলোই নীলগিরি থার দেখতে পেয়েছি। তো দেখো এরা কিন্তু এখন ওপর থেকে নিচের দিকে নামছিল।
ওখানে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে ওদেরকে কেউ ধরতে পারবে না, কিন্তু তাও মানুষ একটু একটু টাচ করতে চায়, কিন্তু ওরা টাচ করলেই কিন্তু দৌড়ে পালিয়ে যায়। দেখো এই খাবারের জন্য নিচে এসেছে, কিন্তু এত মানুষজন দেখে ও একটু ভয় পাচ্ছিল, তাই জন্য তাড়াতাড়ি আবার পালিয়েও গেল। আর ওদিকে এটা একটা ছোট বাচ্চা মতো ছিল, এটা মনে হয় নামতে সাহস করছিল না, তো ওখানেই দাঁড়িয়েছিল। উপর থেকে কিন্তু আরেকটা ওর থেকে একটু বড় সাইজের দেখো ওকে পাশ কাটিয়ে চলে গেল। তারপরে ওকে দেখে হয়তো ও সাহস পেয়েছে, তারপরে গিয়ে সেই বাচ্চাটা আবার নামলো। এরা কিন্তু খুব বেশি সংখ্যায় এরা বাইরে আসে না, অনেকটাই উঁচুতে থাকে, আর জঙ্গলের ওপরটা যেহেতু বেশ জঙ্গল মতো আছে, তো এরাও জঙ্গলের ভেতরেই থাকতে পছন্দ করে। এরা কিন্তু এক ধরনের ছাগলেরই প্রজাতি, কিন্তু ছাগলের প্রজাতি হলেও এদের গায়ের পশম কিন্তু প্রচুর ছিল, যেহেতু ওপরটাতে খুব ঠান্ডা ছিল যেরকম তোমাদেরকে বললাম, আর এরা যেহেতু আরও উঁচুতে থাকে, তো সেহেতু পরিবেশগত কারণের জন্যই কিন্তু এদের পশমের পরিমাণটাও অনেকটাই বেশি, যাতে এরা ঠান্ডার হাত থেকে বাঁচতে পারে। দেখো এখানেও দুটো ছিল। আর এদের শিংগুলো দেখতে পাচ্ছ তো, এই শিংগুলোই কিন্তু এদের বৈশিষ্ট্য। এই প্রসঙ্গে তোমাদেরকে আরেকটা ইনফরমেশনও দিয়ে দিই, এখানে কিন্তু এই এরাভিকুলাম ন্যাশনাল পার্কে 2010 সালে কিন্তু একটা নতুন প্রজাতির ব্যাঙেরও সন্ধান কিন্তু পাওয়া গিয়েছে, যেটা ওই লাল এবং কমলা রঙের হয়, আর যেগুলো কিন্তু গাছেই ঘোরে। তো আমরা এবারে নামতে শুরু করে দিয়েছি, কারণ কিন্তু বৃষ্টি পড়তে শুরু হয়ে গিয়েছিল, আর যেরকম তোমরা দেখতে পাচ্ছিলে যে পুরো রাস্তাটা কিন্তু ওপেন, শেড কিন্তু খুব কমই ছিল, একটা দুটোই ছিল, তাই জন্য আমরা আর রিস্ক নেইনি, যেহেতু 1-2 ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে, ওই জন্য আমরা নিচে নামতে শুরু করে দিয়েছিলাম। তো এই যে আমরা নিচে নেমে গিয়েছি, আর দেখতে পাচ্ছ যে বৃষ্টি পড়াও শুরু হয়ে গিয়েছে, প্রচুর জোরে বৃষ্টি পড়ছিল, আমরা একটুর জন্য বৃষ্টিতে ভিজতে হয়নি। তো এটা সেই ওয়েটিং লাউঞ্জটা, এখানে এরকম ক্যাফে মতোও আছে, এখানে কফি টফি পাওয়া যায়। তো এখানেও যেখানে তোমাকে বাস ড্রপ করে দিয়েছিল সেটাই কিন্তু আবার পিক আপ পয়েন্ট, তো এখানেও তোমাকে লাইনে দাঁড়াতে হয়। তো আমরা এখানে যেহেতু বৃষ্টি পড়ছিল আর লাইনে দাঁড়ানোর ওপরটা সেট করা ছিল, তা আমরাও তাড়াতাড়ি লাইনে দাঁড়িয়ে পড়ি, আর বৃষ্টিটা বাড়ছিল, কমছিল না, তাই জন্য কিন্তু আমরা আর লেট করতে চাইনি। দেখতেই পাচ্ছ তোমরা যে কত জোরে বৃষ্টি হচ্ছে। তো ওই যে আমাদের বাস চলে এসছে, এই বাসটাতেই আমরা এবারে উঠে পড়ব, উঠে তারপরে আমরা আবার নিচে নেমে যাব। যেই বাসটা তোমাকে ওখান থেকে পিক করবে, পিক করে এখানে এসে ড্রপ করে সেই বাসটাই কিন্তু আবার এখান থেকে তুলে তোমাদেরকে নিয়ে যাবে। তো আমরা উঠে পড়েছি বাসে, এবারে আমরা যেখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম সেই এন্ট্রান্স গেট ওখানটাতে গিয়ে কিন্তু আবার এই বাসটা আমাদেরকে নামিয়ে দেবে। তো এবার আমরা নিচে চলে যাব। আরে দেখো, আসার সময় ওয়েদার যতটা ক্লিয়ার ছিল, ফেরার সময় কিন্তু ওয়েদারটা পুরো মেঘ হয়ে আছে। তো আগেও যেরকম তোমাদের ভিডিওতে বলেইছি যে মুন্নারের ভিজিটিং টাইমটা কিন্তু ওই মোটামুটি অক্টোবর নভেম্বর থেকে শুরু করে মার্চ এপ্রিল মের মিড অবধি, কারণ মের মিডের পর থেকে কিন্তু এখানে বৃষ্টি শুরু হয়ে যায়, আর কেরালাতে কিন্তু যে কোনো সময় বৃষ্টি হতে পারে।
তো যখন তোমরা প্ল্যানিং করবে তখন কিন্তু সেটা সেই বুঝেই প্ল্যান করবে। এবারে আমরা তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, আমরা ওখানে ভিডিও করতে পারিনি। তোমরা যেহেতু তোমাদেরকে বললাম যে এখানে 4-5 ঘন্টার একটা সময় হাতে করে তোমাদের আসতে হবে, তো খুব স্বাভাবিকভাবেই কিন্তু তোমাদের লাঞ্চ টাইম বা লাঞ্চ করার টাইম হয়ে যেতে পারে। এখানে কিন্তু লাঞ্চের ব্যবস্থাও আছে। যেখান দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম সেই রুমটার পাশেই কিন্তু লাঞ্চের রেস্টুরেন্ট রয়েছে। তবে রেস্টুরেন্ট কিন্তু তোমরা ওখানে অনেক রকমের অপশন পাবে না। ওদের মেনু অফ দ্য ডেতে যেটা থাকবে ভেজ অর ননভেজ, তোমাকে কিন্তু সেটাই খেতে হবে। তো ওদের ওখানের সিস্টেম মতো তোমাকে আগে পে করতে হবে, তারপরে ওরা একটা রিসিপ্ট দেয় বা পেড রিসিপ্ট যেটা হয় সেটা দেয়, যেটা তুমি অর্ডার করেছো সেটা সহ। সেটা গিয়ে তোমাকে রেস্টুরেন্টের যিনি আছেন দায়িত্বে, সুপারভাইজার, তাকে তোমাকে সেই রিসিপ্টটা দিতে হবে এবং তিনি সেই বুঝে কিন্তু তোমার টেবিলে খাবারটা পৌঁছে দেবেন। এবার ওখানে টেবিলও কিন্তু খুব বড় রেস্টুরেন্ট কিন্তু নয়, টেবিলের পরিমাণও খুবই লিমিটেড আর যথেষ্টই ভিড় হয়, যেহেতু ওখানে আশেপাশে আর কিছু নেই। তো আমরাও ওখানটাতে লাঞ্চ করেছিলাম। আমরা চিকেন থালি নিয়েছিলাম, যেটা ওই অ্যারাউন্ড 500 মতো পড়েছিল। তো সেটা কিন্তু তোমাদেরকে সেই বুঝেই প্ল্যান আউট করে নিতে পারো তোমরা। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।